তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো। 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 তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো। স্লাইড দেখা যায়? উম, আহ, ঠিক আছে, তাহলে ক্লাস শুরু করছি। তো আমাদের সিলেবাসে IWRM এই কনসেপ্ট আছে। তা আমরা সোফার জানি যে আমাদের ওয়াটার, ধরো, কি কি কাজে আমরা ব্যবহার করি সেটা আমরা অলরেডি হাইড্রোলজির প্রথম দিকেই শিখেছি। এবং সেখানে বলা হয়েছিল যে আমরা ওয়াটার, ধরো, নিজেরা পান করি পানি, ওয়াটার আমরা ইরিগেশনে ব্যবহার করি, ওয়াটার আমরা ইন্ডাস্ট্রিতে সাপ্লাই দিই, ওয়াটার দিয়ে আমরা মাছ চাষ করি, ওয়াটার আমাদের নেভিগেশনের কাজে লাগে, ওয়াটার ওয়াইল্ড লাইফ প্রোটেকশন যেমন পশু পাখির ব্যবহারের জন্য লাগে। এই জাতীয় ধরো বহুবিধ ব্যবহার আছে ওয়াটারের। এই জিনিসগুলো তোমাদেরকে আগে আমি বলেছি আমার যতটুকু মনে পড়ে। এখন দেখো যে এই ওয়াটার, তাহলে এই যে বিভিন্ন পারপাসে ওয়াটারটা ব্যবহার হবে, সেই পারপাসের আমাদের একটা প্রায়োরিটি সেট করতে হবে। এবং এই প্রায়োরিটি গুলো সেটাও কেস স্পেসিফিক হবে। মানে কোনো একটা জায়গায় যদি ওয়াটারের উদ্দেশ্য হয় যে আমি এই ওয়াটার ব্যবহার করব শুধুমাত্র আমাদের খাওয়ার জন্য, পান করার জন্য, তাহলে প্রায়োরিটি, এটা ফার্স্ট প্রায়োরিটি।
সেকেন্ড প্রায়োরিটি হতে পারে যে এই ওয়াটার দিয়ে আমরা ইরিগেশন করব। থার্ড প্রায়োরিটি হইতে পারে যে এই ওয়াটার আমরা বোতলজাত করে বাজারে বিক্রি করব। দ্যাট মিনস প্রায়োরিটি সেট করতে হবে। আবার মনে করো যে কোনো ওয়াটারের যদি প্রায়োরিটি অন্যরকম হয়, যে যেমন মনে করো যে তোমরা শুনেছো যে আমাদের যে কাপ্তাই ড্যাম আছে, কাপ্তাই ড্যামের ওয়াটার বলতে পারো যে এটার মেইন পারপাস হলো যে টু জেনারেট ইলেকট্রিসিটি। সেখান থেকে আমাদের 210 মেগাওয়াটের মনে করো যে, বা 210 ঠিক না, 90 করে 4টা ইউনিট আছে। তো সেটার কাজ হলো যে আমাদের হাইড্রো পাওয়ার জেনারেট করা। তাহলে ওটাই ফার্স্ট প্রায়োরিটি, যে লেকের ওয়াটারের। এরপরে মনে করো যে সেই ওয়াটার এক্সেস থাকলে আমরা কর্ণফুলী রিভারে ডিসচার্জ করাইতে পারি। সেই ওয়াটার আবার মনে করো যে পাম্প আউট করে ইরিগেশনে ব্যবহার করতে পারি। বা সেই ওয়াটার যদি মনে করো যে আরেকটা নেক্সট প্রায়োরিটি হয় যে না আমরা ড্রিঙ্কিং পারপাসে ইউজ করব, তাহলে পাশে একটা সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট করে সেই প্লান্টে পানি নিয়ে সেটাকে ট্রিটেড করে মনে করো যে সেটা মিউনিসিপাল ওয়াটার সাপ্লাই ব্যবহার করতে পারি, ইন্ডাস্ট্রিতে ব্যবহার করতে পারি। দ্যাট মিনস প্রায়োরিটি সেট করতে হবে। এই গেল মনে করো যে ওয়াটারের ব্যবহার এবং তার প্রায়োরিটি। এরপরের যে টার্ম, যে নাও ওয়াটার কোন জায়গা থেকে আসবে, দ্যাট মিনস সোর্সেস অফ ওয়াটার। তো সোর্সেস অফ ওয়াটার যেটা, সেই সোর্স গুলো তোমাদেরকে হাইড্রোলজির প্রথম দিকের চ্যাপ্টার গুলো, ইন্ট্রোডাকশনের চ্যাপ্টারের প্রথম দিকেই পড়িয়েছিলাম যে আমাদের ওয়াটারের অনেকগুলোই সোর্স আছে। যেমন যদি মেজর সোর্স বলি, তাহলে আমাদের সারফেস ওয়াটার একটা সোর্স, যেটা মেইনলি বলতে পারো যে বৃষ্টির পানির উপরে, বা যখন ফ্লাড ওয়াটার এন্টার করে কান্ট্রিতে উজান থেকে যখন আসে, সেটাও বলতে পারো যে বৃষ্টির পানি। বা অলরেডি কিছু ইন্টারন্যাশনাল যে রিভার গুলো, সেগুলোতে পানি মনে করো যে বহমান আছে, সেটা সারফেস ওয়াটার সোর্স আর গ্রাউন্ড ওয়াটার সোর্স। আর আরেকটা হইতে পারে যে যখন বৃষ্টি হচ্ছে, সেই পানিটা কতগুলো পানি হয়তো আমাদের ওয়েস্টেজ হয়ে যাচ্ছে, আমরা যদি সেই পানিটাকে রেইন ওয়াটার হারভেস্ট করি, তাহলে মনে করো যে এই জাতীয় সোর্স। আর কিছু ওয়াটার আছে যে ধরো যেখানে সেখানে অল্প হয়ে হয়তো ছড়াইয়া ছিটায় আছে, যেমন যে কোনো লোল্যান্ডে বা ডিচে বা পন্ডে, সেগুলো যদি আমরা রিসাইকেল আকারে যদি, বা ইভেন অন্য সোর্সের সাথে মানে ক্যানালাইজ করে যদি সেটা ধরো আমরা মেইন ট্রিটমেন্ট প্লান্টে নিয়ে যেতে পারি, তো ভাবে ধরো ব্যবহার করা। তার মানে আমাদের ওয়াটার সোর্স, তাহলে ওয়াটার সোয়েল এজ ওয়াটার ব্যবহার, এইগুলোর আমাদের ইন্টিগ্রেশন লাগবে, এবং দ্যাট ইন্টিগ্রেশন হবে কেস স্পেসিফিক অ্যাজ পার প্রায়োরিটি। তো এটা যদি মেনটেন করে, যদি ইকুইটেবল ডিস্ট্রিবিউশন, ইকুইটেবল মানে যেটা যার যেভাবে প্রয়োজন, আননেসেসারি খরচ যদি আমরা ব্যবহার করি, দ্যাট ইজ ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট। তাহলে তোমাদের কাছে ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের কনসেপ্ট যেটুকু বললাম, এতটুকুই যদি তোমরা মনে রাখতে পারো, দ্যাট ইজ এনাফ। এরপরে মনে করো যে বাকি যে কথাবার্তা গুলো আসবে, এইগুলো কেস স্পেসিফিক কিছু কথা আসবে। তো তোমাদের কাছে IWRM কনসেপ্টটা ক্লিয়ার কিনা এখন বলো, কারণ এতটুকু না বুঝলে বাকি আর একটু সমস্যা হবে। তাহলে IWRM কনসেপ্ট তোমাদের কাছে ক্লিয়ার?
এখান থেকে দেখো যে পরে আমাদের যে পড়াগুলো আসছে, আমি এখন খুব দ্রুত যাব, কারণ বেসিক জিনিস তোমাদেরকে অনেক ধীর স্থির ভাবে আসতে একেবারে। ওই স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না? আগে যে বললা দেখা যাচ্ছে। তাহলে দেখি আবার শেয়ার দিচ্ছি, দেখা। তো মাঝে মনে হয় ওই যে নেটওয়ার্ক একবার চলে গেছিল, এটার কারণে হতে পারে। মাঝে এখানে একবার নেটওয়ার্ক ছিল না, মানে এই বৃষ্টি বাদলে ওয়াইফাই ডিস্টার্ব দিচ্ছে প্রচুর। এখন কি দেখা যায়? দেখা না গেলে বলি, কারণ মাঝে মধ্যে কিন্তু নেট চলে যাচ্ছে, বুঝছো? তো এখন মনে করো যে তোমাদেরকে আমি খুব ভালোভাবে বলতে পারো যে ফিজিক্যালি বুঝাইলাম ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের কনসেপ্ট। এখন কেস স্পেসিফিক যে জিনিসগুলো আসবে আমি একটু দ্রুত পড়িয়ে যাচ্ছি, এবং এগুলো হলো সব বাংলা স্লাইড, বুঝছো? বাংলা বলতে যে শুধু টেক্সট ল্যাঙ্গুয়েজ, মানে ম্যাথামেটিক্যাল টার্ম নাই বললেই চলে। তাহলে অ্যাক্সেস টু সেফ water for drinking, appropriate sanitation, enough food and energy at reasonable cost, এবং সাথে কস্ট তো মনে করো যে যেটা প্রায়োরিটি, তাহলে কস্টিং এর ব্যাপার আছে, সেটাও আসবে। প্রোভাইড অ্যাডিকুয়েট ওয়াটার টু মিট দিস বেসিক নিডস ইন অ্যান ইকুইটেবল ম্যানার দ্যাট ওয়ার্কস ইন হারমোনি উইথ নেচার। হ্যাঁ, নেচারকে ক্ষতিগ্রস্ত না করে আমাদের চিন্তা করতে হবে। Water is the basis for all living ecosystems and habitats, and this must be respected if the development of human activity and well-being is to be sustainable. সাস্টেনেবল ওয়েতে আমাদের ব্যবহার করতে হবে। সাস্টেনেবল এখন বুঝতেছো যে সব দেশেই এসডিজি, আমাদেরও সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আছে। তো কতগুলো টার্ম জাস্ট বলতে পারো যে আসবে নতুন নতুন, এছাড়া আর কিছুই না, বাট কনসেপ্ট একই। তাহলে ওয়াটার ইজ লাইফ, এটা আমরা আগেও পড়েছি। এটা মনে করো যে একটা স্লাইড আছে যেটা তোমাদেরকে ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের প্রথম দিকে পড়িয়েছিলাম, যে ওয়ার্ল্ড ওয়াটার ব্যালেন্স বা গ্লোবাল ওয়াটার ব্যালেন্স, এবং সেখানে তোমাদেরকে একটা স্লাইডে দেখেছিলাম যে আমাদের 97.5% বা ইভেন 96.5% ওয়াটার আছে সমুদ্রে, এবং সেটা সল্ট ওয়াটার, সেটা ব্যবহার অনুপযুক্ত। এরপরে আমাদের কিছু ওয়াটার আছে গ্লেসিয়ার্স অ্যান্ড পার্মানেন্ট স্নো কভার, যেটা হলো এই রেস্টের ধরো এই 2.5%-এর, এই 100 থেকে 97.5 বাদ দিলে 2.5%। তো সেটার মনে করো যে 68.9% হলো গ্লেসিয়ার্স অ্যান্ড পার্মানেন্ট স্নো কভার, যেটা আগেও তোমাদেরকে বলেছি এই অংশ আমাদের বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়। এবং আমাদের এরপরে যে 29.9% ফ্রেশ গ্রাউন্ড ওয়াটার, যেটা সেটার উপরেই মনে করো যে আমাদের নির্ভরশীলতা, এবং সেক্ষেত্রেও তোমাদেরকে বলা হয়েছিল যে আমাদের দেশের যে মনে করো যে প্রায় না 64টা ডিস্ট্রিক্টে তোমাদেরকে বলা হয়েছিল যে প্রায় 61 ডিস্ট্রিক্টস আর এফেক্টেড বাই আর্সেনিক, এবং আমরা এই ওয়াটারেও মনে করো যে আমরা আছি। তার মধ্যে বলা হয়েছিল যে 0.3% ফ্রেশ ওয়াটার লেকস অ্যান্ড রিভার স্টোরেজ, যেটা আমরা আসলে ব্যবহার করি না। রিসেন্টলি এর কিছু ব্যবহার শুরু হয়েছে কেস স্পেসিফিক, যে যেমন মনে করো যে এই যে তোমরা শুনেছো যে আমাদের যে রাঙ্গুনিয়াতে একটা সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, যেটা পাইপলাইন ওই যে রোড দিয়ে নিয়ে গেছে, তোমরা দেখছো আসা, সেইটা ওইখানে মোহরা একটা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আছে, মদনাঘাটে আর একটা করেছে, এরকম ধরো ঢাকাতেও একটা আছে, সাইদাবাদে, এরকম মনে করো যে টুকটাক এখন সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ধরো করা হচ্ছে। বা এমনকি আমাদের যে পাশে তাপবিদ্যুৎ আছে, তাপবিদ্যুতেও আছে, তো সেটা ধরো করা হচ্ছে, বাট এটার ব্যবহার স্টিল লিমিটেড। বাট বিশ্বের অনেক দেশেই বলতে পারো যে তারা সারফেস ওয়াটারের উপরেই নির্ভরশীল, গ্রাউন্ড ওয়াটার ব্যবহার করে না বললেই চলে।
and 0.9% other including soil moisture, swamp water and permafrost এগুলো আমাদের ধরো নাই। ফলে আমরা বলতে পারো যে মেইনলি এই 0.3% এর কিছু হয়তো শুরু করছি কেবল, কারণ আমাদের দেশে নদী নালা প্রচুর আছে, খালবিল যেটা বলা হয় বাংলাদেশ যে রিভারাইন কান্ট্রি, কিন্তু আমাদের ডিউরিং ওয়াটার বা সারপ্লাস ওয়াটার বা বলতে পারো রেনি সিজন উই হ্যাভ এনাফ ওয়াটার, বাট ডিউরিং ড্রাই সিজন উই ডোন্ট হ্যাভ এনাফ ওয়াটার। দ্যাট মিনস দিস সোর্স ইজ নট ডিপেন্ডেবল। এবং এটার উপরে আমাদের এখনো মনে করো যে অনেক স্টাডির প্রয়োজন আছে। এগুলো তোমাদেরকে আগেই বলা হয়ে গেছে, যেটা তোমাদেরকে আমি আগেও বলছিলাম যে ইন্ট্রোডাকশন চ্যাপ্টার শেষ করে দেওয়া মানে আমাদের কোর্সের প্রায় 70% শেষ হয়ে যাওয়া, আর বাকিগুলো হলো জাস্ট কিছু কেস স্পেসিফিক। অনেক কিছুই তোমাদেরকে ধরো আগেই পড়ানো হয়ে গেছে। এরপরে ধরো এই স্লাইডও তোমাদেরকে পড়ানো হয়েছে যে কিভাবে ইভাপোরেশন হচ্ছে বা প্রেসিপিটেশন হচ্ছে। হ্যাঁ, এই স্লাইডও তোমাদেরকে পড়ানো হয়েছে। কিভাবে ক্লাউড ফর্ম হচ্ছে, সেখান থেকে যে বৃষ্টিপাত হচ্ছে সেটা কত পার্সেন্ট ইভাপোরেশন হচ্ছে, কতটুকু রিভারে যাচ্ছে, এই স্লাইডও তোমাদেরকে আমি আগেই পড়িয়েছি। ফলে এটা আর আমি ডিটেলস যাচ্ছি না। Rainfall is the primary source of fresh water with an annual flow about 50 times the normal stock held in lakes, rivers and reservoirs. তাহলে দেখো যে রেইনফল, তো এই রেইনফল সেটাও আমরা কি রেইনফল বা রেইন ওয়াটার হারভেস্টিং আমরা করছি না। ফলে এই পানিটাই ধরো ঘুরে কি হচ্ছে, কিছু ইভাপোরেশন হচ্ছে, কিছু ইনফিল্ট্রেশন হচ্ছে, কিছু সারফেস রান আপ হয়ে লিভার লেকসেই যাচ্ছে। Annual precipitation can be highly variable, about 70 to 80% come during 3 to 5 months. এপ্রিল থেকে সেপ্টেম্বর আমাদের দেশের বলতে পারো যে রেইনি সিজন। তো এবার একটু দেরিতে শুরু হয়েছে, জুনের দিক থেকে বৃষ্টি মেইনলি শুরু হয়েছে, প্রি সিজন এবার ছিল না বলতে পারো। Many at times resulting in floods, এবং এখন এই যে আমাদের অনেক নদীতে ফ্লাড শুরু হয়ে গেছে, বা এই ফ্লাড ধরো জুলাই অগাস্ট সেপ্টেম্বরের দিকে গিয়ে কোনো কোনো রিভারে অনেক বাড়বে। And is not captured for use by people, এবং আমরা সেটা ব্যবহার করছি। And this variation also has a special implication as well. The same area may experience drought one year and floods the next year. আমাদের দেশেও কিন্তু এরকমও হচ্ছে যে একটা কোনো পার্টিকুলার এরিয়া হয়তো কোনো এক বছরে মনে করো যে হয়তো সেটা ফ্লাড হচ্ছে, আবার কোনো এক সময় মনে করো সেখানে খরা হচ্ছে, ডাউট মানে খরা। প্রেসিপিটেশন ইজ হাইয়েস্ট ইন ল্যাটিন আমেরিকা, এগুলো তোমাদেরকে আগেই বলা হয়েছিল, এন্ড ক্যারিবিয়ান এন্ড দি লোয়েস্ট ইন মিডল ইস্ট এন্ড নর্থ আফ্রিকা। এগুলো ধরো গ্লোবাল চিন্তা ভাবনা, বাট আমাদের বাংলাদেশের ক্ষেত্রে বলেছিলাম যে নর্থ বেঙ্গলে বৃষ্টিপাত কম, এবং বলা হয়েছিল যে সিলেটের বৃষ্টি সব থেকে বেশি। এবং তোমাদেরকে একটা ফিগারে বলেছিলাম চেরাপুঞ্জিতে সবচেয়ে বেশি বৃষ্টি হয়, এবং চেরাপুঞ্জি জাস্ট বলতে পারো যে ইন্ডিয়াতে নিয়ার হিমালয়। হ্যাঁ, উইথড্রলস আর হাইয়েস্ট ইন নর্থ আমেরিকা এন্ড লোয়েস্ট ইন আফ্রিকা। এগুলো ধরো গ্লোবাল কিছু নলেজ তোমাদের দেওয়া হচ্ছে। ল্যাক অফ অ্যাটেনশন টু মেনটেন্যান্স অফ ভেজিটেশন ইন ক্যাচমেন্টস হ্যাজ কন্ট্রিবিউটেড ইন ফ্লাড এজ ইন ধরো চ্যাংজিয়াং ইন 1998, এই ধরো কনফারেন্সের থেকে এরকম একটা আউটপুট। এখানে কিছু ধরো ইন্টারন্যাশনাল কনফারেন্স বা বিভিন্ন যে কমিটি আছে ফ্লাড রিলেটেড বা ওয়াটার রিলেটেড বা ক্লাইমেট রিলেটেড, বা কিছু জার্নাল আছে, সেগুলো কিছু রেফারেন্স এখানে আছে। দি ওয়াটার কোয়ালিটি অফ রিভার্স এন্ড লেকস ইজ পোর, সেগুলো আমরা আগেই পড়েছি যে সেটাতে ট্রিটমেন্ট লাগবে ভালো। দি রেট অফ ফ্রেশ water fish species extinction is 5 times than that of salt water species. মানে যে আমাদের ধরো আমাদের যে ফ্রেশ ওয়াটারের যে মাছ, এই মাছগুলো দিন দিন ধরো কমে যাচ্ছে কম্পেয়ার টু সল্ট ওয়াটার মানে ওশান ওয়াটারে। ওশানের মাছ মানুষ কম আহরণ করতেছে, দুই ওখানে পানির কোনো অভাব নাই, আর ওখানে অন্য ধরনের ধরো ইন্টারফারেন্স নাই, বাট সারফেস ওয়াটার বিভিন্নভাবে ব্যবহার হচ্ছে। কোনো বছর হয়তো কোনো রিভার লেক হয়তো পুরাটাই শুকিয়ে যাচ্ছে, ফলে সেখানে
ফ্রেশ ওয়াটার অনেক মানে যেটা ফ্রেশ ওয়াটার ফিশ এগুলো খুব দ্রুত কমতেছে। এবং তোমরা এখন বয়স কম, তোমাদের যারা এখনো হয়তো বাবা দাদা অনেকেরই বেঁচে আছে, হয়তো দাদা দাদি বেঁচে থাকলে তাদেরকে জিজ্ঞাসা করিও যে আগের দিকে গ্রামে কি পরিমাণ লোকাল মাছ পাওয়া যেত এই বর্ষাকালে, আর এখন কি পরিমাণ পাওয়া যাচ্ছে। সেখান থেকেই তোমরা একটা আন্দাজ পাবো যে কিভাবে আমাদের দেশের মৎস্য সম্পদ ধরো গ্র্যাজুয়ালি ধ্বংস হয়ে গেছে বা যাচ্ছে। ডিফরেস্টেশন, দ্যাট মিনস ল্যান্ড ডিগ্রেডেশন or land degradation, deforestation এর কারণে land degradation ও হবে। That also impact on বলতে পারো যে flooding and siltation of reservoirs, salinization and water logging, and water contamination by chemicals, fertilizers and human waste are all serious issues in many countries. Even এগুলো আমাদের দেশের জন্য একেবারে বলতে পারো যে ইফেক্টিভলি প্রযোজ্য, যে আমাদের হিউজ ডিফরেস্টেশন হচ্ছে। তাহলে এক সময় আমাদের দেশে ফরেস্ট অনেক ছিল, হয়তো 12% বলা হতো, এখন হয়তো সেটা 7-8% চলে আসছে বা 9% চলে আসছে। এখন আবার একটু এনভায়রনমেন্ট সচেতন হওয়ার অনেক জায়গায় অনেক গাছপালা লাগানো হচ্ছে। এটার কারণে বলতে পারো যে ল্যান্ড ডিগ্রেডেশন হবে, দ্যাট মিনস হিউজ সয়েল ইরোশন হবে। এবং ইরোডেড সয়েল গুলো কি হচ্ছে, এটা হওয়ার কারণে মনে করো যে রিজার্ভার, রেডভার এগুলোতে সিলটেশন হচ্ছে, সেগুলো তার ক্যাপাসিটি কমাচ্ছে, এবং ক্যাপাসিটি কমার কারণে অল্প পানিতেই বেশি বলতে পারো যে ফ্লাডিং হচ্ছে, স্যালাইনাইজেশন প্রবলেম হচ্ছে। হ্যাঁ, এরকম মনে করো যে বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হচ্ছে। এখানে মনে করো যে দেখো যে টু লিটিল ওয়াটার, দ্যাট মিনস ড্রাউট। হ্যাঁ, এখানে বাম দিকের পিকচারটাতে দেখো যে ড্রাউট কিভাবে খরাতে মাটি ফেটে একেবারে চৌচির হয়ে গেছে। টু মাচ ওয়াটার, দেখো টু মাচ ওয়াটার মানে ফ্লাড। দেখো এখানে ফ্লাড হওয়ার কারণে এখানে যে একটা টিউবওয়েল ছিল, সেই টিউবওয়েলটাও মনে করো যে একেবারে পানিতে ডুবে গেছে। ফলে এই টিউবওয়েলের পানি পান করাও এখন নিরাপদ না। আর এই চতুর্দিকে মনে করো যে এখনো পানি। এগুলো যখন তোমরা 4th ইয়ারে গিয়ে ইরিগেশন পড়বে, তখন মনে করো যে এটা আরো ডিটেলস এই জাতীয় পিকচার তোমাদেরকে দেখা হবে। 22 countries are so today have severe scarcity of water. তোমাদেরকে আমি ইন্ট্রোডাকশনের প্রথম দিকেই বলছিলাম যে আমার যতটুকু মনে আছে যে ওয়ার্ল্ডের প্রায় 70% লোকের কাছে হয় সাফিসিয়েন্ট পানি নাই, অথবা আদৌ পানি পৌঁছাচ্ছে না। হ্যাঁ, তো সেই জাতীয় কথাগুলো এই যে এখানে আছে যে 22 countries also today have severe scarcity of water, indicating that the water scarcity is severe in certain regions at certain times of the year and during the periods of drought. Now water use, যে আমরা যে ওয়াটার গুলো ইউজ করি কি কি পারপাসে ইউজ করি, দেখো 70% ফর এগ্রিকালচার পারপাস, 22% বাই ইন্ডাস্ট্রি এন্ড 8% বাই হাউস হোল্ড। হ্যাঁ, মানে আমাদের গৃহস্থালির কাজে 8%। তো টোটাল 100% যদি ওয়াটার ধরো, তাহলে 70% ওয়াটারই এগ্রিকালচারেই ব্যবহার হচ্ছে। এবং এটাই বলতে পারো যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর সিনারিও, যে আমরা যেহেতু বাংলাদেশ যেহেতু জানো যে কৃষি নির্ভর দেশ, আমাদের দেশের ক্ষেত্রেও এই তথ্যই মোরালেস বলতে পারো যে কারেক্ট। তো এই গ্লোবাল ওয়াটার ইউজের কথাই বলা হচ্ছে মেনলি, যে 70% ফর এগ্রিকালচার, 22% বাই ইন্ডাস্ট্রি and 8% বাই হাউসহোল্ড। In developing countries, the share used by agriculture is even higher. That means 80%. Like Bangladesh, আমরা পুরো এগ্রিকালচার নির্ভরশীল। Water is also used to generate electricity. এগুলো ধরো আগেও বলা হয়েছে তোমাদেরকে, যেমন হাইড্রো পাওয়ার এন্ড কুলিং ফর থার্মাল প্লান্ট, ফর নেভিগেশন, লেজার। এগুলো ধরো ওয়াটারের ইউজ আগেও বলছি, আজকেও তোমাদেরকে প্রথম দিকে বললাম কনসেপ্টের ক্ষেত্রে প্রথমে। Finally, water is also required to sustain rivers and wetlands, to dilute pollution
and to wash away salts that would otherwise destroy the farmlands. যে যখন ইরিগেশন করবে তখন দেখবে যে এক্সেস ইরিগেশনের কারণে ল্যান্ডে সয়েল ডিপোজিট হয়, যেটাকে বলা হয় যে ডিপোজিশন অফ সয়েল বাই ফ্লোরোসেন্স এবং বা লিচিং, তখন সেটাকে দূর করার জন্য এক্সেস ওয়াটারও ব্যবহার করতে হয়। তো এগুলো যখন ইরিগেশন করবে এই টার্মগুলো আমাদের কাছে আরো ক্লিয়ার হবে। There have been striking gains from water management in recent decades. আমরা ওয়াটার থেকে ধরো আমরা অনেক গেইনও করছি, যেটা বোতলজাত করে ওয়াটার বিক্রি করে সেখান থেকে টাকা ব্যবহার করা হচ্ছে, এবং এখন মনে করো যে কিছু গ্রিন রেভলিউশনের দিকে যাওয়া হচ্ছে, এবং এটা যে এখন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল যে রেভলিউশন শুরু হয়েছে এরা, সেখানেও আমাদের গ্রিন রেভলিউশন প্রয়োজন। More than 2.4 billion people have gained access to water supply and 600 million to sanitation over the past 20 years. মানে আমরা ওয়াটারের যে ব্যবহার এবং এখন যে বলা হচ্ছে যে ধরো ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, এবং এটা ওয়ার্ল্ড ব্যাংকেরও বলতে পারো, ইউনিসেফেরও বলতে পারো, বা সবারই একটা কনসার্ন যে মানুষের কাছে পর্যাপ্ত পরিমাণ ওয়াটার এবং স্যানিটেশন ফ্যাসিলিটি মনে করো যে পৌঁছানো, এবং সেটাতে বিভিন্ন দেশেই মনে করো যে অনেক ওয়াটার অ্যান্ড স্যানিটেশন প্রজেক্ট ছিল বা চলতেছে এখনো, আমাদের দেশেও আছে। বাট আমাদের দেশে গত ধরো 2 দশকে যেভাবে ডেভেলপমেন্ট ছিল এটার উপরে, রিসেন্টলি কয়েক বছরে ধরো এটার উপরে কিছুটা কমেছে, ব্যবহার কমেছে বলতে পারো, যে প্রজেক্টও গ্র্যাজুয়ালি বোধহয় শেষ হয়ে আসছে, যার কারণে ওয়াটার অ্যান্ড স্যানিটেশনের উপরে ইম্প্যাক্ট বা বলতে পারো যে এমফেসিস কিছুটা কমেছে আগের তুলনায়, বাট স্টিল আমরা বলতে পারো যে অনেক ভালো পজিশনে আছি। Despite these achievements, there is a growing recognition that the world is now beginning to face incidences of a chronic and systematic water crisis, যেটা বলা হলো যে এই যে 70% লোকের কাছে এখনো ঠিক মতো যাচ্ছে না, দ্যাট মিনস ক্রাইসিস অলরেডি পারসিস্ট। ফার্স্ট দেয়ার আর দি আনসলভড ওল্ড প্রবলেমস, মানে যেগুলো আগে থেকে প্রবলেম ক্রিয়েট হয়ে আছে সব প্রবলেম এখনো সলভ করা হয় নাই। More than 1 billion people do not have access to water supply, and 3 billion do not have adequate sanitation, যেটা একটু আগেও বলা হলো। And there is evidence of a slowdown in both the growth of the irrigated land and the productivity of that land. এগুলো ঘটতেছে। তো ধরো এখন পর্যন্ত যে জিনিসগুলো তোমাদেরকে পড়ানো হলো, জাস্ট কিছুটা বলতে পারো যে স্পেসিফিক ওয়েতে কিছু ক্রাইসিসের কথা বা ইউজের কথা বা সোর্সের কথা, সেই জিনিসগুলো বলা হলো, যেটা তোমাদেরকে আসলে ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে আমি এই জিনিসগুলো অলরেডি আমি ডিসকাস করেছি তোমাদেরকে আগে, বাট হয়তো এরকম কেস স্পেসিফিক ছিল না, কিন্তু এই জিনিসগুলো আগেও ধরো বিভিন্নভাবে কথাবার্তায় লেকচারের সময় তোমাদেরকে আমি বলেছি। তো এখন পর্যন্ত তোমাদেরকে যা পড়ানো হলো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো, কারণ তোমাদেরকে আগেই বলেছি এগুলো পুরো বাংলা স্লাইড। হ্যালো, তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে বলো।
না স্যার আপাতত নেই। এগুলো জাস্ট আগেও তোমাদেরকে পড়ানো হয়েছে, এখন মনে করো যে কিছুটা বাংলা রিডিং দিয়ে যাওয়া হচ্ছে, বুঝছো? ফলে আসলে তোমাদের না পড়াইয়াও তোমাদেরকে স্লাইড গুলো দিয়ে দিলেও তোমরা পড়ে নিতে পারবা। এখানে কিছুই নাই আসলে, দু একটা কেস ছাড়া। স্যার এটা কোন বই থেকে পড়বো? এটা কোনো বই না, আমি তোমাদেরকে যে নোট দিব সেটা, কারণ এটা বিভিন্ন মনে করো যে রিসোর্স পেপার থেকে বিভিন্ন ভাবে কালেক্ট করা, এটা স্পেসিফিক কোনো বই নাই, বুঝছো? তোমাদেরকে নোট দিয়ে দিব। এরপরে ধরো যেটা হলো some water facts, যে কিছু ওয়াটার ফ্যাক্টস ধরো তোমাদেরকে বলি, যেমন হাফ দি পিপল লিভিং ইন এশিয়া, লাইক আমাদের ক্ষেত্রে ধরো বাংলাদেশ, হ্যাভ নো অ্যাক্সেস টু স্যানিটেশন and in 3 lakhs access to safe drinking water, and 1 in 3 lakhs. তো এখানে মনে করো যে আমাদের ক্ষেত্রে স্যানিটেশনে আমাদের একটু বেশি আছে, 65% বা 70% পর্যন্ত স্যানিটেশন অ্যাচিভ হয়েছে, বাট আজ থেকে 20 বছর 25 বছর 40 বছর আগে স্যানিটেশনের অবস্থা আরো খারাপ ছিল। ফলে এটা ধরো যত বলতে পারো যে সিভিলাইজেশন হচ্ছে, বা বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলো বা পোয়ার কান্ট্রি গুলো, বা ঘুরে বলতে পারো ডেভেলপিং কান্ট্রি গুলো যত বেশি গ্র্যাজুয়ালি ডেভেলপমেন্ট অ্যাচিভ করতেছে, আস্তে আস্তে বলতে পারো যে এই স্যানিটেশনের দিকে বলতে পারো যে আমাদের বাড়ছে, বা আমরা সেদিকে অনেকটাই ডেভেলপ করছি। কিন্তু ওয়াটার ইউজের ক্ষেত্রে, রিসোর্সের ক্ষেত্রে, বা সেই ক্ষেত্রে বলতে পারো যে আমাদের ওয়াটার রিসোর্স ইজ ডিমিনিশিং, যেটা তোমাদেরকে আগে বলছিলাম যে গ্র্যাজুয়ালি আমাদের এটা কমতেছে। আমাদের অল্টারনেটিভ ওয়াটার সোর্স নিয়ে যদি আমরা চিন্তা না করি, পানির ব্যবহার যদি আমরা রেস্ট্রিক্টেড না করি, তাহলে আমাদের কপালে দুর্ভোগ আছে। সেটা তোমাদেরকে আমি যখন প্রথম দিকে ইন্ট্রোডাকশন চ্যাপ্টার পড়াই তখন এই কথাগুলো বলেছে। In the world's poorest countries, more children have died from the effects of diarrhea caused by unclean water or poor sanitation levels than those killed during armed conflicts since the end of World War II. Of the world's freshwater fish species, 20% are threatened, endangered, and have become extinct in recent decades. The average person in a developed country spends less than 1% of total personal expenditure for water, wastewater, and water disposal services. Poor people in Asia and the Pacific can spend as much as 20% of their total income for water supply alone. Often the water they buy in unsafe to drink. যে এমনকি দেখো যে আমাদের দেশে অনেক সময় পানি যে কিনে, যে বোতল পানিগুলো কিন্তু সব পানি যে পুরোপুরি নিরাপদ, বা বলতে পারো যে হু স্পেসিফিকেশন যে পুরোপুরি ফলো করে, নট নেসেসারিলি দ্যাট। অনেক উন্নত। Central and South Asia have experienced an extended period of high water stress in which annual water demand has been 50% more than available supplies. The Aral Sea has sunk by half since its degradation began in 1960s, leaving 266 invertebrates, 24 fish species and 94 plant species extinct. যেটা ইকোসিস্টেমের ডিগ্রেডেশন, সেটার কথা বলা হচ্ছে যে নদী নালা খাল বিল এগুলো যদি শুকিয়ে যায়, ঠিকমতো যদি না থাকে, তাহলে তার ইফেক্ট কি ধরনের পড়ে সেটা ধরো এখানে একটা রিভার দিয়ে মনে করো যে কিছু তার ইম্প্যাক্টের কথা বলা আছে। Droughts, major storms and floods killed tens of thousands
causes billions of dollars of damage and affect the lives of many millions of people each year. The vast majority of them is poor. Over 70,000 different water contaminants have been identified. 1 liter of gasoline can contaminate approximately 200,000 liters of water. এই যে বিভিন্ন সময় তোমরা শুনে থাকো যে নদীতে বা সমুদ্রে কি হয়ে গেছে, অয়েল বার্জ বা ট্যাঙ্ক ফুটা হয়ে গিয়ে ধরো অয়েল স্পেলিং হয়ে গেছে, বা পুরো হয়তো several thousand tons মনে করো যে অয়েল কি হয়ে গেছে নদী নালায় ধরো ছড়িয়ে গেছে, এরকম নিউজ তোমরা মাঝে মধ্যেই পড়ো। তখন অনেকে এটা নিয়ে করে যে না এখানে তো কোনো ইম্প্যাক্ট নাই, অনেক ওয়াটারে গেছে, এটা মিশে যাবে, চলে যাচ্ছে। কিন্তু আসলে সেটার ইম্প্যাক্ট হিউজ, এবং সেটাই বলা হচ্ছে যে 1 লিটার যদি গ্যাসোলিন মানে ছড়াই, সেটাই কন্টামিনেট করতে পারে অ্যাপ্রক্সিমেটলি 200,000 মানে 2 লাখ লিটার অফ ওয়াটারকে। তাহলে কি পরিমাণ কন্টামিনেশন হয় এখান থেকে একটা ধরো আন্দাজ পাওয়া যায়। In the last century, world population tripled, water withdrawal increased by 6 times, and the amount of available fresh water was reduced considerably by pollution. এটা আমাদের দেশের জন্য খুবই effective. The WWC World Water Commission, WWC World Water Commission estimates that in the next 2 decades, the use of water by humans will increase by about 40%, and that 17% more water than is available will be needed to grow the world's food. তার মানে আমাদের কি পরিমাণ ওয়াটার লাগবে ভবিষ্যতে সেটার একটা মনে করো যে ধারণা এখানে দেওয়া আছে। এবং দেখো যে ইস্যুস ডিফাইনিং সিচুয়েশনস, যেমন কতগুলো ইস্যু যে ইন্টিগ্রেটেড ওয়েতে আসবে, সেই ইস্যুগুলোর মধ্যে অনেক আছে, যেমন পভার্টি একটা ইস্যু, হাইড্রোলজি একটা ইস্যু, গভর্নেন্স একটা ইস্যু, মানে এটা মনে করো যে ইমপ্লিমেন্ট করার জন্য লোকবল লাগবে, টেকনোলজি লাগবে। হাইড্রো পাওয়ার একটা ইস্যু, যেমন তোমাদেরকে বলা হলো যে হাইড্রো পাওয়ার জেনারেশনে ওয়াটার লাগে। এগ্রিকালচার একটা ইস্যু, জেন্ডার একটা ইস্যু, মানে অনেক সময় এখন অবশ্য অনেক জেন্ডার পার্টিসিপেশন হচ্ছে, এবং তোমরা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এ ওয়াটার সাপ্লাই যখন পড়বা তখন তোমাদেরকে জেন্ডার ইস্যু পড়ানো হবে, বা আমি জানি না জেন্ডার ইস্যু হয়তো এখনো পড়ানো হতে পারে, আই ডোন্ট নো। এনভায়রনমেন্ট একটা ইস্যু, ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন একটা ইস্যু। হ্যাঁ, তো এইগুলো ধরো বলতে পারো যে অনেক ইস্যু আছে। শিফট টু থিঙ্কিং, যে আমাদের কিভাবে থিঙ্কিং এর চেঞ্জ লাগবে। শিফট টু থিঙ্কিং, যে যেমন মনে করো যে স্ট্যাটাস কিও বলতে পারো যে লাইক প্রেজেন্ট স্ট্যাটাস, যেমন ফ্র্যাগমেন্টেশন, যে কোঅর্ডিনেশন নাই। যেমন আমাদের দেখো যে তোমরা চিটাগাংয়ে থাকো, এটাই বুঝবা, বা বাংলাদেশের পেপার পত্রিকাগুলোকেই পড়ো। কেউ মনে করো যে একটা ড্রেন খুঁড়তেছে, কেউ হয়তো একটা ইলেকট্রিক পোল খুঁড়তেছে, কেউ হয়তো তার পাইপলাইন খুঁড়তেছে, ফলে কেউ হয়তো বলতে পারো যে ইলেকট্রিক পোল বসাচ্ছে, কেউ ওয়াটার সাপ্লাই লাইন নিয়ে যাচ্ছে। তো এগুলো এক একটা বলতে পারো যে অর্গানাইজেশনের সাথে জড়িত। যেমন ইলেকট্রিসিটি রিলেটেড হলে সেটা মেনলি বলতে পারো যে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, তাদের বড় অর্গানাইজেশন আমি বললাম।
এছাড়া আরইবি আছে, পিবিএস আছে, অনেক কিছু আছে, বাট আমরা পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বলতে পারি। ওয়াটার সাপ্লাই, স্যানিটেশন এগুলো হলো রাস্তা। গ্যাস লাইন হলে সেটার জন্য মনে করো যে এই যে কর্ণফুলী বা বিভিন্ন যে গ্যাস ডিস্ট্রিবিউশন আছে সেইটা, সিডিএ আছে, পোর্ট আছে, এরকম ধরো বিভিন্ন অথরিটি আছে। কিন্তু এই নিজেদের এই সিটি কর্পোরেশন আছে, এই উইদিন দি কান্ট্রিজ বা উইদিন দি সিটি দেয়ার আর ডিফারেন্ট অর্গানাইজেশন, এবং এই অর্গানাইজেশনের ভিতরেও বলতে পারো যে কোনো কোঅর্ডিনেশন নাই, দ্যাট মিনস গুড গভর্নেন্স নাই। এতে করে একজন কাজ করলে আরেকজনের কি ক্ষতি হবে সেই জিনিসটা অ্যাসেস না করে সে তার মতো করে হুটহাট করে যাচ্ছে তার প্রয়োজন ফুলফিল করার জন্য। এতে করে আদার্স বলতে পারো যে নেসেসিটি বা ইন্টারেস্টকে সে হ্যাম্পার করছে। দ্যাট মিনস আমাদের কি লাগবে, ফ্র্যাগমেন্টেশন না করে আমাদের ইন্টিগ্রেশন লাগবে, দ্যাট মিনস কোঅর্ডিনেশন লাগবে। এরপরে সিঙ্গেল ওয়াটার ইউজ স্টাডিজ, এটাও বিভিন্ন ভাবে চলতেছে। এখন সিঙ্গেল না করে এখন আমাদেরকে ইন্টিগ্রেটেড ওয়াটার সেট স্টাডিজ লাগবে, যেটা তোমাদেরকে প্রথমেই বলা হলো যে আমাদের কি কি সোর্স থেকে আসতেছে, কি কোথায় আমাদের পানিটা ব্যবহার হবে, কোনটাকে আমার প্রায়োরিটি বেশি দিতে হবে, সেই জিনিসগুলো আমাদের লাগবে। এরপরে সিঙ্গেল রিস্ক অ্যাসেসমেন্ট, তো সিঙ্গেল না করে মাল্টিপুল রিস্ক অ্যাসেসমেন্টের জন্য যেতে হবে, যে কোনো একটা ইউনিফাইড ওয়েতে না থেকে আমাদেরকে ইন্টিগ্রেটেড ওয়েতে আসতে হবে, যে আমাদের এই জিনিসটা করতে গেলে কিসের কিসের উপরে ইম্প্যাক্ট পড়তে পারে, তো সেটার জন্য কি কি রিস্ক আসতে পারে। তো সবগুলোই মনে করো যে প্রায়োরিটির উপরে বেজ করে, রিস্কের উপরে বেজ করে সবকিছু দ্যাট মিনস ওয়েল স্টাডি করে ইন্টিগ্রেটেড ওয়েতে আগাতে হবে। এরপরে বলা হচ্ছে যে অ্যাভয়েডেন্স অফ কন্ট্রোভার্সিয়াল ইস্যুজ, যে ওই যে যেটা একটু আগেই বললাম যে হয়তো সিওয়াসা একটা কাজ করতেছে চিটাগং ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়ারেজ অথরিটি, কিন্তু সেটাতে সে মনে করো যে হয়তো দেখা গেল যে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনে তাদের ক্ষতি করে দিচ্ছে। তো এই যে কন্ট্রোভার্সিয়াল ইস্যুগুলোকে আমাদেরকে অ্যাভয়েড করে সেগুলোকে আমাদেরকে এনগেজ করতে হবে, যে এনগেজিং ইন কন্ট্রোভার্সিয়াল ইস্যুস, দ্যাট মিনস ডিফারেন্ট অর্গানাইজেশনের সাথে বোঝাপড়া করেই হাউ টু বলতে পারো যে মিনিমাইজ দি রিস্ক, সেই জিনিসগুলো চিন্তা করতে হবে। এরপরে কনফ্লিক্ট ইস্যুজ, কনফ্লিক্ট যেগুলো ইস্যুজ আছে সেগুলোকে আমাদেরকে প্রায়োরিটাইজ করতে হবে। হ্যাঁ, যেমন মনে করো যে কেউ বলতে পারো যে আমার তো এখান থেকে বেনিফিট বেশি হবে, আমি এটা না করে ওইটা করবো, কিন্তু কারো যদি প্রাইম ইস্যু হয় যে আমাদের একটা সোর্স আছে পানির, যে এই পানি আমার পান করতে হবে, মনে করো যে বাংলাদেশে বলি যে আমরা গ্রাউন্ড ওয়াটার উইথড্র করে আমরা পান করছি, আমরা যদি পানি পান করার জন্য না পাই, মানুষ যদি পানির অভাবে মরে যায়, তাহলে মানুষকে পানি খেতে না দিয়ে যদি কেউ বলে যে না এই পানি দিয়ে আমি ইলেকট্রিসিটি তৈরি করব, বা এই পানি দিয়ে আমি ইরিগেশন করব, বা এই পানি দিয়ে ইন্ডাস্ট্রি চালাবো, তাহলে তো মনে করো যে একটা দেশ কোনোভাবেই চলবে না। আগে তো মানুষ বাঁচতে হবে, মানুষ বাঁচলেই না বাকিগুলো লাগবে। এরপরে মনে করো যে ডিটারিওরেশন, হ্যাঁ, যে এই যে ল্যান্ড ডিগ্রেডেশন বলা হলো, বা ডিফরেস্টেশন বলা হলো, বা সিল্টেশনের কথা বলা হলো, হ্যাঁ, বা ফ্লাডিং এর কথা বলা হলো, বা বলতে পারো যে এক্সটেনশন অফ ডিফারেন্ট স্পেসিস অফ ফিশেস, এই টার্মগুলো যে আসছে, তো এগুলো আমাদেরকে কি করতে হবে, কন্টিনিউয়েশনে রাখতে হবে, যে যেন কোনো রিসোর্স শেষ হয়ে না যায়। নাও নিড ফর ইন্টিগ্রেশন, তাহলে নিড ফর ইন্টিগ্রেশন তোমাদেরকে আমি অলরেডি বলেছি যে কেন লাগবে, জাস্ট এখন সিস্টেমেটিক ওয়েতে বলে যাওয়া। রিফারিং টু ওয়েবস্টারস ডিকশনারি, মানে ডিকশনারির ইয়া অনুসারে ডেফিনেশন বলতেছে যে ইন্টিগ্রেশন, দি নিড ফর ইন্টিগ্রেশন অ্যারাইজেস when we deal with a situation of a regularly interacting or interdependent group of items forming a unified whole। যে একটু আগে যে বলা হলো ইস্যুজ, হ্যাঁ, ইস্যুজ গুলোকে সবগুলোকে আমাদেরকে একইভাবে নিয়ে আসতে হবে, দ্যাট মিনস ঘুরে ফিরে ইন্টিগ্রেশনে। হ্যাঁ,
Integration then is the art and sciences of blending these items into a whole. Artও লাগবে, সায়েন্সও লাগবে, ম্যানেজমেন্ট লাগবে, সবই লাগবে। Any management framework addresses problem solving, decision making, and resource allocation, but balancing the goals and views of interdependent sectors or players is necessary to convert management to integrated management. হ্যাঁ, এটা বলা হচ্ছিল যে শুধু কি WRM কি সাফিসিয়েন্ট না, তো দেখলাম যে আমাদের আসলে WRM সাফিসিয়েন্ট না। এই যে এই বাম দিকের এই জিনিসগুলোই হলো লাইক WRM, হ্যাঁ, যে ও নিজে নিজেই করছে, কারোর সাথে ওর কোনো ইয়ে নেই, বাট সেও কিন্তু ম্যানেজ করছে, বাট আদার ইস্যুজ নেগলেক্ট করে, এবং আদার ইস্যুজ নেগলেক্ট করতে গিয়েই মনে করো যে যা ম্যানেজ করতেছে সেটা হয়তো কেস স্পেসিফিক, কোনো হয়তো পার্টিকুলার পারপাস ইজ সার্ভ ধরো পারফেক্টলি, বাট দে হ্যাম্পার আদার ইস্যুজ। এই জন্যই উই নিড ইন্টিগ্রেশন। The balancing of inputs of different players in the water game is the core issue in integrated water resources management. Interdependence is, of course, inherent in the ecological and social systems that water supports. Now, global initiatives to address water issues. কিছু ধরো গ্লোবাল ইনিশিয়েটিভ, বিভিন্ন যে বললাম ওয়াটার অর্গানাইজেশন বা কনফারেন্স থেকে কি ধরনের ধরো সাজেশন বা আউটপুট আসছে সেগুলো সম্পর্কে ধরো কিছু বলা হচ্ছে এখন। দি ইউনাইটেড নেশনস ওয়াটার কনফারেন্স ইন ধরো মার্চ বেল প্লাটা ইন 1997, সেটা বলা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ডিকেড। তাদের ইয়া হলো, এটাই হলো থিম। এখান থেকে যে মনে করো যে আউটপুট গুলো, সেটা হলো দি ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ইন ডাবলিন and the Earth Summit in Rio de Janeiro in 1992 articulated and subsequently affirmed a set of principles for good water resources management, and these are referred to as Dublin principles. এবং তাদের মনে করো যে এই বিভিন্ন কনফারেন্সের বলতে পারো যে আউটপুট গুলো বা ডিক্লারেশন, এই ডিক্লারেশন গুলো হলো এরকম, লাইক প্রিন্সিপল নাম্বার 1, ফ্রেশ ওয়াটার is a finite and vulnerable resource essential to sustain life, development and the environment. Fresh water tai amader lagbe. Since the water sustains life, effective management of water resources demands a holistic approach linking social and economic development with protection of natural ecosystems. Effective management links land and water uses across the whole of a catchment area or groundwater aquifer. Principle number 2, water development and management should be based on a participatory approach. যেটা বলা হলো যে বিভিন্ন অর্গানাইজেশন বা জেন্ডার পার্টিসিপেশন involving users, planners and policy makers at all levels. The participatory approach involves raising awareness of the importance of the water among policymakers and the general public. It means that decisions are taken at the lowest appropriate level, that means root level theke, that means user theke, with full public consultation and involvement of users in the planning and implementation of the water projects. তো এই জিনিসগুলো রুট লেভেলে অ্যাপ্লিকেশনটা খুব কম বা জেন্ডার পার্টিসিপেশনটা কম, বাট সেইটা আমাদের এমফাসিস দিতে হবে। Principle number 3, women play a central part in the provision, management and safeguarding of water, যেটা তোমরা হয়তো স্যানিটেশনে পড়বা যে পার্টিসিপেশন অফ উইমেন, বা জেন্ডার পার্টিসিপেশন, এবং তাদের কোথায় কোথায় পার্টিসিপেশন লাগবে, তারা কি ধরনের হেল্প করতে পারবে, ওগুলো ডিটেলস আসবে। This pivotal role of women as providers and users of water and guardians of the living environment has seldom been reflected in institutional arrangements for the development and management of water resources. Acceptance and implementation of this principle requires positive policies to address women's specific needs
and to equip and empower women to participate at all levels in water resources programs, including decision making and implementation in ways defined by them. এগুলো হলো যে জেন্ডার পার্টিসিপেশন বা উইমেন পার্টিসিপেশন ইন ডিসিশন মেকিং বা ইভেন ওয়াটার ইউজ, সেটা আমাদের প্রয়োজন, বাট স্টিল এটা বলতে পারো যে খুব লিমিটেড আছে। Principle number 4, water has an economic value in all its competing uses and should be recognized as an economic good. যেমন ওয়াটার মনে করো বোতলজাত করে বিক্রি হয়, যে বিভিন্ন ওয়াসা যে পানি শহরে দিচ্ছে তারা কিন্তু পানির দাম বাড়াচ্ছে, এবং এটা নিয়ে কিছুদিন থেকে দেখছো যে ঢাকা ওয়াসার উপরে অনেক হইচই হচ্ছে, কেন তারা পানির দাম বাড়াচ্ছে, ঠিকমতো সেবা দিচ্ছে না বা দাম বাড়াচ্ছে। ফলে ওয়াটার বা ইভেন ইরিগেশন পারপাসে যে ওয়াটার দেওয়া হচ্ছে সেই ওয়াটারেরও দাম আছে। ফলে এটা যে ভ্যালুয়েবল একটা বলতে পারো রিসোর্স, সেটা খেয়াল রাখতে হবে। আগে যেটা আমরা বলতাম যে ওয়াটার ইজ অ্যান অ্যাবান্ডেন্ট, হ্যাঁ, ওই অ্যাবান্ডেন্ট রিসোর্স না ধরে এটা ভ্যালুয়েবল বা ইকোনমিক গুড হিসাবে আমাদের চিন্তা করতে হবে। ফলে তার বলতে পারো যে ইফেক্টিভ ইউজ আমাদের এনশিওর করতে হবে। Within this principle, it is vital to recognize first that the basic right of all human beings to have access to clean water and sanitation at an affordable price. Past failure to recognize the economic value of water has led to wasteful and environmentally damaging misuse of the resource. Managing water as an economic good is an important way of achieving efficient and equitable use and of the encouraging conservation and protection of water resources. ফলে এই গোলের বা প্রিন্সিপলের ধরতে পারো যে এখানে লক্ষ্য উদ্দেশ্য ইউজ এই জিনিসগুলো বলা আছে। স্যার 12টা বেজে গেছে, বি সেকশনের ক্লাস সম্ভবত শুরু হবে, ওরা ওয়েট করতেছে। তাহলে তোমাদের এই পর্যন্তই থাকুক। আমি আর একটা ক্লাস তোমাদের নিব, ধরো রোববারের দিন 11টায় ক্লাস নিয়ে তোমাদেরকে শেষ করে দিয়ে নোট দিয়ে দেবো, ঠিক আছে? আর যদি কিছু স্লাইড যদি বাকি থাকে ওগুলো তোমরা নিজেরা একটু পড়ে নিও, কারণ এগুলো জাস্ট বাংলা টাইপের স্লাইড। তাহলে রবিবারের দিন 11টায় ক্লাস নিব, ঠিক আছে? জি স্যার, আপনি স্লাইড দিয়ে দিন স্যার, পড়ে নিব আমরা স্যার। হ্যাঁ, ওই তো ওই দিন যা আছে সব পড়িয়ে শেষ করার চেষ্টা করব। যদি দু একটা থেকেও যায় ওগুলো তোমরা নিজেরা পড়ে নিও। তার মানে রোববার ধরে নাও তোমাদের লাস্ট ক্লাস হবে, ঠিক আছে? তো ওকে, ঠিক আছে, তোমরা লগ আউট করো, অন্যরা